হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। প্রথম চ্যাপ্টার আমরা পড়ছিলাম একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। সেই ক্লাসটি কন্টিনিউ করছি, প্রথম চ্যাপ্টার। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা যারা ভাবছো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করছি, ঠিক আছে? আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। চলো শুরু করি। আজকে হবে আমাদের 4th ক্লাস, ঠিক আছে? আজকে আমরা শুরু করবো 4 নম্বর ক্লাস। চলো শুরু করি 4 নম্বর ক্লাসটি। দেখো, ইতিহাসের এই রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এ শুরু করছি। দেখো, ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট সেমিস্টার। দেখো, রাজনীতি সম্পর্কে উত্তর আধুনিক ধারণা। বলছে, উত্তর আধুনিক তাত্ত্বিকরা রাজনীতিকে দেখেছেন বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে। উত্তর আধুনিকতাবাদীরা মনে করেন রাজনীতিতে চূড়ান্ত বলে কিছু নেই, শেষ বলেও কিছু নেই, একমাত্র সত্য বলে কিছু নেই, শাশ্বত বলে কিছু নেই, ব্যাখ্যাহীন প্রশ্নহীন বলে কিছু নেই, আবার সন্দেহের ঊর্ধ্বেও কিছু নেই। উত্তর আধুনিকতাবাদীরা বিশ্বাস করে ক্ষমতার বহু কেন্দ্রে। উত্তর আধুনিকতার তাত্ত্বিক মিশেল ফুকো তাঁর পাওয়ার নলেজ গ্রন্থে মন্তব্য করেছেন, ক্ষমতার নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই, ক্ষমতা সমাজে রাষ্ট্রে সর্বত্র বিরাজমান। তাহলে এখান থেকে এইটা একটু তোমরা খাতায় নোট করে নাও যে মিশেল ফুকোর লেখা গ্রন্থটির নাম পাওয়ার বাই নলেজ, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে, পাওয়ার বাই নলেজ গ্রন্থটি কার লেখা? উত্তর হিসেবে মিশেল ফুকো, ঠিক আছে? এমসিকিউ আকারে পড়বে। যেগুলো আমি এখানে দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও। তারপর দেখো, এছাড়া রাজনীতির আলোচনায় নারীবাদী ধারণা ভিন্ন মাত্রা প্রদান করেছে। বিংশ শতাব্দীর 60-এর দশকের র্যাডিক্যাল নারীবাদীরা রাজনীতিকে একটি গণপরিসরের পাবলিক স্পিয়ার বিষয় হিসেবে ব্যাখ্যা করেছেন। র্যাডিক্যাল নারীবাদী তাত্ত্বিক কেট মিলেট সেক্সুয়াল পলিটিক্স, এটা একটি গ্রন্থের নাম, গ্রন্থে মন্তব্য করেছেন, যেখানেই ক্ষমতার অসম বন্টন সেখানেই রাজনীতি। এই অর্থে পরিবার কিংবা কর্মক্ষেত্র যেখানেই ক্ষমতার অসাম্য দেখা দেয় সেখানেই রাজনীতির উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থটি কার লেখা? না কেট মিলেটের লেখা। এটাও তোমরা একটু খাতায় নোট করে নাও। এবার উপসংহারে কি বলছে? পরিশেষে বলা যায় রাজনীতি মানব সমাজের অপরিহার্য একটি অঙ্গবিশেষ। রাজনীতির শব্দটির অর্থ বহুবিধ, ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ। অর্থনীতি, সংস্কৃতি, নৈতিকতা, পরিবার, জীবনযাত্রা প্রভৃতি সমাজের সবকিছুই রাজনীতির দ্বারা প্রভাবিত। সেই কারণে রাজনীতিকে নির্দিষ্ট কোনো দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা কার্যত অসম্ভব। এবার দেখো, রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান, এখানে একটু লেখাগুলো ঝাপসা আছে, তবু আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো, সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের নামকরণ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি, তাহলে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। তাহলে পলিটিক্স গ্রন্থটি কার লেখা? না পলিটিক্স গ্রন্থটি লেখা কিন্তু অ্যারিস্টটলের। এবং প্রশ্ন আসতে পারে, কোন গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি শব্দটি ব্যবহার করা হয়েছে? না পলিটিক্স গ্রন্থে। সিজউইক, লর্ড অ্যাক্টন, জেলিনেক, হ্যারল্ড ল্যাস্কি, লিপসন, পোলক, অ্যালান বল প্রমুখ রাজনীতিবিদগণ রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। তবে ব্রাইস, সিলি, বার্জেস, উইলবি প্রমুখ বিজ্ঞানীগণ রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য টেনেছেন এবং তারা রাজনীতির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহারের পক্ষে। রাষ্ট্রবিজ্ঞানে গিলক্রিস্ট, গার্নার, ব্লুন্সলি প্রমুখগণ রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করার পক্ষপাতী। ব্লুন্সলি মতে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অর্থ সম্পূর্ণ আলাদা। তার মতে রাজনীতি হলো একটি কলা যা রাষ্ট্র পরিচালনা ও নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান একটি বিষয় যা রাষ্ট্রের উদ্ভব, প্রকৃতি, রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে। সুতরাং রাজনীতির অর্থ ও ধারণাগত পরিধি রাষ্ট্রবিজ্ঞানের পরিধির তুলনায় অনেক বেশি সংকুচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতি রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি ও সেই প্রেক্ষিতে সামাজিক, অর্থনৈতিক এবং প্রভৃতি ক্ষেত্রে জটিলতা অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। আর এই জটিল সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাষ্ট্র সম্পর্কিত সুসংবদ্ধ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সে কারণে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা প্রাচীন শাস্ত্রটিকে রাজনীতি না বলে রাষ্ট্রবিজ্ঞান বলে যুক্তিযুক্ত বলে মনে করেন। আবার রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে রাষ্ট্রবিজ্ঞানের নীতিগুলি অনেকাংশে সার্বজনীন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এরকম কোনো সার্বজনীন নীতির পরিচালনা করা যায় না। উপসংহারে কী বলছে? না গিটিংস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের অপরিহার্য অঙ্গ হল রাজনীতি। বলা যায় রাজনীতি
ব্যতীত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অসম্পূর্ণ। সেখানে উভয়ের মধ্যে অর্থগত কিংবা প্রকৃতিগত পার্থক্য থাকলেও উভয় নিবিড় সম্পর্ককে কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাহলে এই পর্যন্ত আমরা আজকে 4th ক্লাসটা শেষ করলাম, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। এখান থেকে বেশি কিছু নেই, তোমরা শুধু এইটুকু একটুখানি খাতায় নোট করে নাও। আর অবশ্যই এই দুটো গ্রন্থ অর্থাৎ সেক্সুয়াল পলিটিক্স কার লেখা এবং এখান থেকে পাওয়ার বাই নলেজ এই গ্রন্থটি কালে এই দুটো তোমরা খাতায় নোট করলাম। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে 4th ক্লাস এখানে শেষ করছি। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।